বিয়ের পর ফুলশয্যার ঘরে গিয়ে একজন নতুন বউ জানতে পারল যে মানুষটিকে সে স্বামী ভেবে এই বাড়িতে এসেছে সেই স্বামীর কাছেই তার কোনো মূল্য নেই, বরং তাকে এই বাড়িতে আনা হয়েছে শুধুমাত্র একটি ব্যবসায়িক চুক্তি আদায় করার হাতিয়ার হিসেবে। আর সেই সত্যিটা জানার পর নন্দিনীর সামনে যেন একসঙ্গে খুলে গেল একের পর এক অন্ধকার দরজা। কিন্তু সবচেয়ে বড় চমক তখনও বাকি, কারণ ঠিক যখন নন্দিনী এই অপমানের প্রতিবাদ করতে যাচ্ছিল তখনই তার ফোনে এমন একজনের ফোন আসে যার গলার আওয়াজ শুনে নন্দিনী নিজেই থমকে যায়। আর সেই ফোন ঘিরেই ফুলশয্যার ঘরে শুরু হয় তুমুল অপমান, হুমকি এবং বিস্ফোরক পরিস্থিতি। তাহলে কি নন্দিনীকে বিয়ে করার পেছনে গৌরবদের আসল উদ্দেশ্য এটাই ছিল? আর বলরাম কি এবার সত্যিই নন্দিনীকে এই নরকসম শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করতে ছুটে আসবে? আজকের পর্বে এমনই একের পর এক চমকপ্রদ ঘটনা সামনে আসতে চলেছে। চলুন শুরু থেকেই পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় বিয়ের পর নন্দিনীকে ফুলশয্যার ঘরে নিয়ে আসা হয়েছে। স্বাভাবিকভাবেই একজন নতুন বউয়ের মনে এই রাতকে ঘিরে অনেক প্রশ্ন, অনেক অনুভূতি এবং নতুন জীবনের নানা স্বপ্ন থাকার কথা। কিন্তু নন্দিনীর ক্ষেত্রে যেন সব কিছুই একেবারে উল্টো। ফুলশয্যার ঘরে ঢোকার পর থেকেই তাকে ভালোবাসা বা নতুন বউয়ের মতো সম্মান দেওয়ার পরিবর্তে শুরু হয় একের পর এক কটাক্ষ। গৌরবের কাকি প্রীতি প্রথমেই নন্দিনীকে কথা শোনাতে শুরু করে। প্রীতি তাকে বোঝাতে থাকে যে তার ভাগ্য নাকি অনেক ভালো, এত বড় একটা বাড়ি, এত ভালো একটা বর, সবকিছুই সে পেয়ে গেছে। অথচ তার অতীতের কথা মনে করিয়ে দিয়ে প্রীতি কটাক্ষ করে বলে, একদিকে আগে তার স্বামী মারা গেছে, অন্যদিকে সে একজন বিধবা মেয়ে, সেখান থেকে এমন বাড়িতে বউ হয়ে আসাটা নাকি তার কপালের জোর। কিন্তু প্রীতির এই কথাগুলো যে নন্দিনীর মনে কতটা আঘাত করছে সেটা বুঝতে একটুও বাকি থাকে না। গৌরবের বোন অবশ্য প্রীতির এই আচরণ মেনে নিতে পারে না। সে প্রতিবাদ করে বলে, পুরনো দিনের কথা বারবার টেনে এনে নন্দিনীকে কষ্ট দেওয়ার কি দরকার? আর যদি এত কিছুই মনে থাকে তাহলে তাকে এই বাড়িতে বিয়ে করে আনা হলো কেন? কিন্তু প্রীতি তখন তাকে থামিয়ে দেয়। সে বলে, এসব বিষয় বোঝার মতো বয়স বা অভিজ্ঞতা এখনও তার হয়নি। অর্থাৎ শুরু থেকেই বোঝা যায় এই বাড়িতে নন্দিনীকে আপন করে নেওয়ার কোনো ইচ্ছাই কারও নেই, বরং সবাই যেন কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তাকে এই বাড়িতে এনেছে। এর মধ্যেই গৌরবের মা ঘরে এসে হাজির হয়। হাতে করে পান আর দুধ নিয়ে এসে সেগুলো টেবিলের উপর রেখে নন্দিনীকে বলে এবার সবাই যেন ঘর থেকে বেরিয়ে যায় এবং নন্দিনী যেন ঘুমিয়ে পড়ে। নতুন বউ হিসেবে এমন কথা শুনে নন্দিনী একেবারেই হতবাক হয়ে যায়। সে অবাক হয়ে প্রশ্ন করে, ফুলশয্যার রাতেই এত তাড়াতাড়ি সে ঘুমিয়ে পড়বে? তখন গৌরবের মা এমনভাবে উত্তর দেয় যেন এই রাতের কোনো বিশেষ গুরুত্বই নেই। সে বলে, গৌরব কখন আসবে, আদৌ আসবে কিনা তার কোনো ঠিক নেই। কথাটা শুনে নন্দিনীর চোখ কপালে ওঠে। সে জানতে চায়, আজ তো তাদের ফুলশয্যার রাত, তাহলে গৌরব আসবে না কেন? এবার প্রীতিও সুযোগ পেয়ে নন্দিনীকে আরও অপমান করতে শুরু করে। সে কটাক্ষ করে জানতে চায়, নন্দিনী কি ভেবেছিল গৌরব আজ রাতেই সে তার সঙ্গে প্রেম করবে? নন্দিনী শান্তভাবে জানিয়ে দেয় সে কোনো প্রত্যাশা নিয়েই এই ঘরে আসেনি, কিন্তু একটা বিষয় সে বুঝতে পারছে না, যদি তাকে এভাবে অবহেলা করারই ছিল তাহলে বিয়েটা করা হলো কেন? এমনকি বাড়িতে নতুন বউ হিসেবে তার বরণ পর্যন্ত ঠিকমতো হলো না। এই প্রশ্নের উত্তরও যেন কেউ দিতে চায় না। ঠিক তখনই সেখানে গৌরবের কাকা এসে হাজির হয়। নন্দিনী এবার সরাসরি তার কাছেই জানতে চায় এই বিয়ের আসল কারণ কি। কিন্তু গৌরবের কাকা রহস্যময়ভাবে বলে, খুব শিগগিরই নন্দিনী বুঝতে পারবে কেন এই বিয়ে হয়েছে। কথাটা শুনে নন্দিনীর সন্দেহ আরও বেড়ে যায়। সে তখন আরেকটি বিষয় সামনে আনে। সে বলে, আজ তো তাদের ভাত কাপড়ের অনুষ্ঠানও হলো না। কিন্তু তার কথা শুনে গৌরবের কাকা রীতিমতো চিৎকার করে ওঠে। সে জানিয়ে দেয় তাদের বাড়িতে এসব ভাত কাপড়ের নিয়ম মানা হয় না। নন্দিনী লাঞ্চ করেছে, ডিনার করেছে, ব্যাস সেটাই যথেষ্ট। তখন নন্দিনী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, যদি এসব কিছুই মানা না হয় তাহলে ফুলশয্যার খাট সাজানো হলো কেন? ঠিক তখনই গগেনবাবু সেখানে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। কিন্তু নন্দিনীর প্রশ্নের কোনো সরাসরি উত্তর না দিয়ে তিনি গৌরবের মাকে ডিনারের ব্যবস্থা করতে বলেন, আর গৌরবের মা সুযোগ বুঝে সেখান থেকে সরে যায়। এক মুহূর্তের মধ্যেই নন্দিনী বুঝতে পারে সবাই যেন তার প্রশ্ন এড়িয়ে যাচ্ছে, কেউ তাকে সত্যিটা বলতে চাইছে না।
শেষ পর্যন্ত আর চুপ থাকতে না পেরে নন্দিনী চিৎকার করে বলে এই বাড়িতে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। তার বরণ হয়নি, তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলা হয়নি, ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি, এমনকি ফুলসজ্জার রাতেও স্বামী কোথায় সেটাও কেউ জানে না। অথচ সবাই তাকে শুধু ঘুমিয়ে পড়তে বলছে। একজন নতুন বউয়ের সঙ্গে এমন আচরণের কারণ কি? তখন গৌরবের কাকা প্রীতিকে নির্দেশ দেয় নন্দিনীকে যেন সবকিছু বুঝিয়ে বলা হয়, আর যদি সে না বোঝে তাহলে তাদের নিজেদের ভাষায় বোঝানো হবে। এবার নন্দিনী আর কাউকে ঘর থেকে বেরোতে দেয় না। সে বলে সবাই এখানেই থাকুন, সবার সামনে তাকে বুঝিয়ে বলা হোক কেন তাকে এই বাড়িতে আনা হয়েছে। আর তখনই প্রীতি নন্দিনীর সামনে সেই ভয়ঙ্কর সত্যের প্রথম অংশটা প্রকাশ করে। সে বলে নন্দিনীকে শুধুমাত্র সিঁদুর পরিয়ে এই বাড়িতে আনা হয়েছে, এখন থেকে সে এই ঘরের এক কোণে পড়ে থাকবে, আর যদি এসব মেনে নিতে না পারে তাহলে সে চাইলে নিজের বাড়িতে ফিরে যেতে পারে। কথাটা শুনে নন্দিনী এবার নিজের পরিচয় মনে করিয়ে দেয়। সে বলে সবাই যেন একটা বিষয় ভুলে না যায়, সে শুধু এই বাড়ির বউ নয়, সে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি। কিন্তু নন্দিনীর এই পরিচয়েও প্রীতির বিন্দুমাত্র ভয় হয় না, বরং সে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দেয়। নন্দিনী কি করবে? মামলা করবে? থানায় যাবে? সে যেন নিশ্চিন্তে মামলা করে, কারণ নন্দিনী একদিকে মামলা করতে গেলেও তার বাবা অন্যদিকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। অর্থাৎ নন্দিনীর সবচেয়ে বড় দুর্বলতা, তার বাবাকেই এবার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে এই পরিবার। গৌরবের মাও নন্দিনীকে বুঝিয়ে দেয় অন্তত তার বাবার সামনে তাকে সুখী থাকার অভিনয় করতে হবে। গগেনবাবু একই কথা বলে। তাদের কথায় স্পষ্ট হয়ে যায় নন্দিনীকে শুধু বিয়ে করাই হয়নি, তাকে এমনভাবে আটকে রাখা হয়েছে যাতে সে চাইলেও এই বাড়ির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে না পারে। গৌরবের কাকাও তাকে হুঁশিয়ারি দিয়ে বলে শুনেছে নন্দিনী নাকি খুব পিতৃভক্ত, তাই বাবার কথা ভেবে যেন থানা পুলিশ করার চিন্তাও না করে, কারণ তার ফল নাকি একদম ভালো হবে না। এবার নন্দিনীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে চিৎকার করে জানতে চায় তাহলে কেন তাকে বিয়ে করা হলো, কেন তাকে এই বাড়ির বউ করে আনা হলো। আর ঠিক তখনই ফুলসজ্জার ঘরের দরজায় হাজির হয় গৌরব। নন্দিনীর প্রশ্নের উত্তর দিতে গৌরব যে সত্যিটা প্রকাশ করে সেটাই এই পর্বের সবচেয়ে বড় বিস্ফোরণ। গৌরব সরাসরি নন্দিনীকে বলে সে কি বিজনেস ডিল বোঝে, তারপর জানিয়ে দেয় এই বিয়েটা আসলে একটি বিজনেস ডিল। গৌরবের যুক্তি পুরনো দিনে যেমন এক রাজার সঙ্গে অন্য রাজার মেয়ের বিয়ে দিয়ে রাজ্য বিস্তার করা হতো, তাদের ক্ষেত্রেও নাকি ঠিক তেমনই হয়েছে। নন্দিনীকে বিয়ে করার মাধ্যমে তারা নিজেদের ব্যবসার স্বার্থ হাসিল করতে চেয়েছিল, কিন্তু তাদের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নন্দিনীর বোনের স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলি, অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম। তিনি অন্না চ্যাটার্জির সঙ্গে তাদের কোম্পানির সমস্ত কন্ট্রাক্ট বাতিল করে দিয়েছেন, আর অন্না চ্যাটার্জির কোম্পানিকে গৌরবদের কোম্পানি বিভিন্ন পণ্য সরবরাহ করে। ফলে সেই কন্ট্রাক্ট বন্ধ হয়ে গেলে তাদের ব্যবসা কার্যত ধ্বংসের মুখে পড়বে। আর এই কারণেই নন্দিনীকে বিয়ে করা হয়েছে। গৌরবের দাবি এখন নন্দিনীকে তার বোনের বর পরশুরামকে ফোন করতে হবে এবং সেই কন্ট্রাক্ট আবার রিনিউ করাতে হবে, না হলে নন্দিনীকে কিভাবে চেনানো হবে সেটা সে ধীরে ধীরে বুঝতে পারবে। অর্থাৎ এতক্ষণে পরিষ্কার হয়ে যায় নন্দিনীর প্রতি তাদের কোনো পারিবারিক টান ছিল না, পুরো বিয়েটাই ছিল স্বার্থের খেলা। এই কথা শুনে নন্দিনীও আর চুপ করে থাকে না। সে গৌরবকে বুঝিয়ে দেয় হাঁড়ির একটা চাল টিপলেই যেমন বোঝা যায় পুরো হাঁড়ির ভাত কেমন হয়েছে, তেমনি গৌরবের বাবা মা কাকা কাকির আচরণ দেখেই সে বুঝে গেছে গৌরব কেমন মানুষ, কারণ একই রক্ত তো তার শরীরেও বইছে। এই কথায় গৌরব প্রচণ্ড রেগে যায়। সে নন্দিনীকে বেশি কথা বলতে নিষেধ করে এবং আঙুল তুলে হুমকি দেয়, কিন্তু নন্দিনীও পিছিয়ে যায় না, বরং স্পষ্ট জানিয়ে দেয় তার দিকে আঙুল না তুলে কথা বলতে। আর ঠিক এই উত্তপ্ত মুহূর্তেই নন্দিনীর ফোন বেজে ওঠে। ফোনের ওপাশের গলার আওয়াজ শুনেই নন্দিনী যেন থমকে যায়। ফোন করেছে বলরাম। বলরাম নন্দিনীকে জানায় সে বুঝতে পেরেছিল নন্দিনী সুখে নেই। এমনকি গগেনবাবু সন্দীপ বাবুদের নিয়েও সে সন্দেহ প্রকাশ করে এবং বলে তারা মোটেও ভালো মানুষ নয়, অনেক কিছুর সঙ্গে তারা জড়িত। কিন্তু নন্দিনী কিছু বলার আগেই গৌরব তার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। নন্দিনী প্রতিবাদ করে বলে অন্যের ব্যক্তিগত ফোন এভাবে কেড়ে নেওয়া যায় না, কিন্তু গৌরব উল্টো প্রশ্ন করে ফোনটা কি তাহলে কোনো প্রেমিকের? এরপর সে বলরামের সঙ্গে সরাসরি কথা বলতে শুরু করে।
গৌরব যখন নিশ্চিত হয় যে ফোনের ওপাশে বলরামই রয়েছে, তখন সে এমন নোংরা কটাক্ষ করতে শুরু করে যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সে বলরামকে ব্যঙ্গ করে বলে তার কি নন্দিনীর প্রতি প্রেম জেগেছে, চাইলে নাকি ফুলসজ্জার ঘরেও আসতে পারে। এমনকি গৌরব প্রকাশ্যে জানিয়ে দেয় নন্দিনীর প্রতি তার কোনো আগ্রহই নেই। এই অপমান আর সহ্য করতে না পেরে নন্দিনী গৌরবকে সজোরে একটি চড় মেরে বসে। গৌরব সঙ্গে সঙ্গে নন্দিনীর হাত ধরে ফেলে। তখন নন্দিনী আবার নিজের আইনি পরিচয় সামনে এনে বলে একজন অ্যাডভোকেটের গায়ে হাত তোলার পরিণতি গৌরবকে বুঝতে হবে। সে এখনই থানায় যাবে এবং মামলা করবে। ঠিক তখনই প্রীতি আবার পরিস্থিতি নিজের হাতে নিয়ে নেয়। সে নন্দিনীকে মনে করিয়ে দেয় সে এখন আর শুধু অ্যাডভোকেট নয়, সে এই বাড়ির বউ। এরপর প্রীতি ফোনটা নিয়ে বলরামের সঙ্গে কথা বলতে শুরু করে। আর এখানেই সামনে আসে আরও ভয়ঙ্কর এক হুমকি। প্রীতি বলরামকে জানিয়ে দেয় নন্দিনী যদি আদালতে যায় বা থানায় যায় তাহলে তারাও বসে থাকবে না। তারা নন্দিনীর চরিত্র নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি ছড়িয়ে দিতে পারে, এমনকি বলরামের সঙ্গে নন্দিনীর সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলতে পারে। আর সেই কেলেঙ্কারি শুনলে সত্যজিৎ বাবা